জয় গুরু। পরম প্রেমময়, পরম দয়াল ঠাকুর আচার্য প্রণাম, জগৎ লক্ষ্মী মায়ের চরণে প্রণাম, পরম বড়দার চরণে প্রণাম, পরম আচার্যের চরণে প্রণাম, আর ঠাকুর পরিবারের সবাই রাতুলজন শাস্ত্রকে প্রণাম জানাই। আজ এই মহৎ সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের কৃতজ্ঞতায় কর্মীবৃন্দ, ভক্তমান, দাদা, মা, ভাইরা সবাই শান্ত থেকে জয় গুরু। আজকে আপনাদের সামনে আবার মানে এটা অনেক আগে হয়তো হয়ে গেছে কয়েকবার, তো আমার মনে হয় এইটি আজকের বেস্ট আন্দোলন। আজকের আমি সাবজেক্টটা নিয়েছি, সেটা হলো সুবিবাহ সুপ্রজন বিজ্ঞান। এই চ্যাপ্টারটা আপনারা যারা এখানে বসে আছেন, অধিকাংশের এই চ্যাপ্টারটা হয়ে গেছে জীবনে। আমি যা কিছু বলবো সেখানে দেখবেন জীবনের সেই অনেক ক্ষেত্রে আপনাদের ভুলটা হয়ে গেছে, তারা তো সেটা ভালো লাগবে না, জীবনের ভুলটা স্বীকার করতে পারবেন না। আমার মনে হয় যাদের শেখার দরকার তারা তাদের মধ্যে প্রেজেন্ট এখানে খুবই কম হতো, নেগলিজেবল। কিন্তু আমরা ভুল করেছি বলে আগামী প্রজন্ম সেই ভুলটা করবে সেটা তো নয়। শুধু আমরা এই সুবিবাহ সুপ্রজন বিজ্ঞানটা আমরা জানবো, শিখবো, আমাদের পরবর্তী জেনারেশনকে শেখাবো যে আমাদের যা ভুল হয়েছে, ভ্রান্তি হয়েছে, তোমরা সেটা করো না, তোমরা সঠিক পথে চলো। তার উদ্দেশ্যে আমি এটা আবার দেখার চেষ্টা করি যাতে আপনারা সঠিকভাবে এই বিজ্ঞানটা রপ্ত করতে পারেন। সুতরাং একটু মন দিয়ে শুনবেন, কেন এটা বিজ্ঞানের ব্যাপার, শুনলেই ভালো লাগবে। মন দিয়ে শুনলে নিশ্চয়ই ভালো করবে এই আশা করি। এই যে গানটা হচ্ছে গঙ্গা সিন্ধু নর্মদা। এই প্রোগ্রামটা করার আগে আমি আমার কৃতজ্ঞতা জানাতে চাই ডক্টর শৈলেশ সাহা, যিনি এক্স প্রফেসর যাদবপুর ইউনিভার্সিটি ছিলেন। উনি আমার জিন ও জীবন বলে একটা বই উপহার করেছিলেন। আর আমার মেয়ে অর্পিতা রাজ, যে এখন মাইক্রোবায়োলজিস্ট এবং হেলথ কেয়ার অ্যানালিটিক ম্যানেজার আছে লন্ডনে, এদের সাহায্য ছাড়া এই প্রোগ্রামটা আমার পক্ষে ফিজিক্সের ছাত্র হিসাবে এই প্রোগ্রাম বানানো অসম্ভব ছিল। এই যে গানটা গঙ্গা সিন্ধু নর্মদা আগের মতো বইছে, কিন্তু আগের মতো মানুষ কেন আসছে না? সবকিছু ঠিক আছে, প্রকৃতি সবকিছু আছে, কিন্তু সেই আগের মতো মানুষ কেন আসছে না? এসএল দেশবন্ধু সত্যেন্দ্রনাথ দাস, সুভাষচন্দ্র বোস, ঠাকুর কোথা দিয়ে কাজ শুরু বুঝতে পারছি না। চিত্তরঞ্জন দাসের কথা পরে ঠাকুর উত্তর দিলেন, আমার মনে হয় দেশটির জন্য কাজ করার জন্য আমাদের প্রথমে মানুষের উন্নয়ন প্রোগ্রাম গ্রহণ করতে হবে। অর্থাৎ সর্বোত্তম গুণমানের মানুষ পেতে বিবাহ সংস্কারের জন্য আমাদের তাৎক্ষণিক মনোযোগ দেওয়া প্রয়োজন। বিবাহকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যে প্রতিটি বিবাহ সামঞ্জস্যপূর্ণ হয়। এটি সামঞ্জস্যপূর্ণ বিবাহই যা উন্নত উত্তরাধিকার তৈরি করে এবং জীবনের উন্নত গতিশীলতা নিশ্চিত করে। এমন উন্নত গুণমানের উত্তরাধিকার দেশের জন্য ভালো সেবা ও কাজ প্রদান করবে। সুতরাং আমাদের সেই উন্নত মানের মানুষটা আমাদের জন্ম কিভাবে দেওয়া যায় সেই জন্য চিন্তা করতে হবে। এসএল সুভাষচন্দ্র বোস সবকিছু শোনার পর বললেন যে মানুষ তৈরি যে প্রয়োজন আছে তা আমি ভেবে দেখেছি, কিন্তু তাদের যে বিবাহ সংস্কার আসু প্রয়োজন তা ভেবে দেখিনি। মনে হয় ঠাকুরের কথাই ঠিক, সন্তান যদি না জন্মায় কেউ শিক্ষা দিয়ে তাদের বিশেষ কি ভালো করতে পারে? বীজ ভালো হলেই তবেই তো গাছ ভালো হবে। সুতরাং এই যে কথাগুলো তারা রপ্ত করেছিলেন এবং তা থেকেই বোঝা যায় যে ঠাকুর যে আমাদের শিখিয়ে গিয়েছেন যে সমাজের প্রতি স্তরে মানুষের সুবিবাহ সুপ্রয়োজন শিক্ষার প্রয়োজন। যেটা বলছিল আপনারা যারা শুনছেন তাদের এই চ্যাপ্টারটা জীবনের অভাব, মানে তারা অতিক্রম করে গেছেন। তাহলে তাদের কি শিক্ষার প্রয়োজন কি আছে? প্রতি স্তরে বলছেন ইয়েস, আপনারা তো নিয়ে যাবেন আগামী প্রজন্মকে সঠিক পথে চালনা করার জন্য। আপনাদের জ্ঞান যদি ঠিক থাকে আপনারা তাদের বোঝাতে পারবেন। তার সাথে বলেন যে খাবার টেবিলে বসে ছেলে মেয়েরা যখন 10-12 বছর হয়ে যাবে প্রাণ খুলে এই সমস্ত আলোচনা করার জন্য, আর যদি জানেন তো তবে তো তার সাথে আলোচনা করতে পারবেন। যাই হোক, আমরা প্রত্যেক কামনা করি
আমাদের প্রত্যেক পরিবারের আদর্শ সন্তান বা দেশ শুধু আগমন হোক, প্রত্যেকে চাই, কেউ চায় না কুসন্তান আসুক, এবং যে আবার সৎ, ধার্মিক, বুদ্ধিমান বা চরিত্রবান হবে, যে প্রবৃত্তি নিয়ন্ত্রিত, তার বড় শ্রদ্ধাবান ও প্রেমময় প্রকৃতির হবে, এরা স্বার্থবোধের উপরে এবং শিক্ষিত সাধারণ মানুষের জন্য এরা সেবা প্রাণ হবে। এমন সন্তানটা আমরা সবাই চাই। এই সন্তানটি কি জাস্ট আসে মানে কি ভগবানের কোনো আশীর্বাদ, না এর কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে, নাকি আমাদের কিছু বাবা আমাদের কিছু করণীয় আছে? তিনটেরই প্রয়োজন আছে। পুরুষোত্তমের যা কিছু নির্দেশ সবই বৈজ্ঞানিক বা সাইন্টিফিক মতের উপর নির্ভর করে, এবং বাবা মা তো এই কর্তব্যটা আছেই। আসলে এই ইউজেনিক্স ব্যাপারটা বা প্রজনন বিজ্ঞানটা, এটা একটা জেনেটিক সায়েন্সের একটা অ্যাপ্লাইড দিক এটা, এবং লক্ষ্মীনারায়ণ ঠাকুর এসব সবচেয়ে বেশি জোর দিয়েছেন। এবং তিনি বলছেন বিয়ের উদ্দেশ্যই হচ্ছে জেনেটিক এনরিচমেন্ট, অর্থাৎ জনন সমৃদ্ধি, এবং পাক বিবাহে নারী পুরুষের এই জেনেটিক কম্পারেটিভিটি বিশেষভাবে তিনি দেখতে বলেছেন। নির্বিচারে বিয়ে দিয়ে তার কুফল আজ ঘরে ঘরে। আমরা বুঝি না, একটা ছেলে একটা মেয়ে হলে বিয়ে দিয়ে দিই, বা একটা ছেলে আর মেয়ে ভালো লেগেছে চোখের নেশায় প্রেম করে বসে ভালো বিয়ে করলো, এই যে নির্বিচারে বিয়ের জন্য যে তার কুফল আজ আমরা লক্ষ্য করছি প্রতিটি ঘরে ঘরে প্রায়। এর ঠাকুরের নিয়মের উল্টো দিকে তো আমরা চলেছি। এবং ঠাকুরদের যে সৎসঙ্গ আন্দোলন যে আমরা বলছি বা জয়েন করছি, সময় ব্যয় করছি, আন্দোলনে নেমে আছি, অন্যতম ভিত্তি কিন্তু বিবাহ ইউজেনিক বিজ্ঞান। মেন আন্দোলন ঠাকুরের এই বিবাহ আন্দোলন, এটা যদি সঠিকভাবে যদি আমরা প্রয়োগ করতে পারি, যদি শেখাতে না পারি, আমাদের সমস্ত আন্দোলন কিন্তু বৃথা হয়ে যাবে, কোনো আন্দোলন টিকবে না। বলছেন বিকৃত বিবাহ হচ্ছে দেশের সর্বনাশের প্রথম এবং প্রধান বিস্বরূপ, সেইগুলো সেন দৃষ্টি দেখে যত শীঘ্র পারো নিরাকরণ করো, নচেত অদূর ভবিষ্যতে বিদ্রোহের উপহাস তোমাকে অবহেলা করবেই কি করবে, তার প্রচন্ড যত যেমনতর ফল ক্রমশ উচ্ছল হয়ে উঠবে তেমনি ভাবে। সুতরাং সাবধান, এই বিকৃত বিবাহ কি এবং সেটা হতে না দেওয়ার কত যে আমাদের মঙ্গল কারক। ঠাকুরের এই আন্দোলন তিনি শুরু করেছেন একদম বলিষ্ঠ ভাবে। ঠাকুর কোনো তোয়াক্কা করেননি কে খারাপ ভাববে, কি পলিটিক্যালি প্রেসার আসবে, না। তিনি বর্ণবংশ ভাবে যে বিয়ে দিতে বলেছেন, আজ ভোটের লোক তো ঠাকুর করেননি, তিনি মানুষের সার্বিক উন্নতির জন্য তিনি প্রয়াস করে গেছেন, এবং আমাদের প্রথম লক্ষ্য দিতে হবে এই বিবাহের উপরে। এবং ইউজেনিক্স হলো এই অ্যাপ্লাই করে আমরা পাবো শান্তিপূর্ণ দাম্পত্য জীবন পেতে পারি, আমরা অধিক উন্নত মানের মানুষ সৃষ্টি করতে পারি। এই উন্নত মানের মানুষ হলে উন্নত সমাজ গঠন হবে, দেশ সুন্দর হবে, এবং মানুষের দুঃখ দুঃখ কমানো এবং জিন ভান্ডার উন্নত করা, অর্থাৎ আমাদের জেনারেশন হয় আরো গুড কোয়ালিটি সন্তান যেন আসে, তারই উদ্দেশ্য এটা। এবং একটু বৈজ্ঞানিক কথা বলি, আমাদের যে শরীর যে কোটি কোটি সেল নিয়ে তৈরি, তার ভিতরে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস ভিতরে ক্রোমোজোম, আর ক্রোমোজোমের পরে থাকে মধ্যে থাকে জিন। সুতরাং এই যে আমি ঠাকুরের জনি বলতেন, আমি ক্রোমোজোম এবং জিনটা কয়েকবার জাস্ট ব্যাপারটা ইউজ করবো। এবং এই যে ঠাকুর যে আন্দোলন প্রথম শুরু করলেন, নাকি এর আগে এইটা নিয়ে আন্দোলন হয়েছিল? না, 19th সেঞ্চুরি গোড়ার দিকে মানে আমেরিকা এবং ইউকে এটি নিয়ে তারা শুরু করেছিল, কিন্তু কন্ট্রোভার্সির জন্য ব্যাপারটা ফেল হয়েছিল। সেই কন্ট্রোভার্সি আজও আছে। এবং মানে এই যে ব্যাড কোয়ালিটি মানুষের স্টপ করার জন্য আমেরিকা করেছিল 65,000 আমেরিকানকে স্টেরিলাইজ করে দিয়েছিল, যে ব্যাড কোয়ালিটি সন্তান যাতে না আসে। আর ওয়ার্ল্ড ওয়ার 2 সময় হিটলার এই জেনেটিক সায়েন্সটাকে মিসইউজ করে মিলিয়ন মিলিয়ন জিউসদের হত্যা করেছিল। তবে এখন এই ইউজেনিক সায়েন্স হলো একটা বিজ্ঞান বিষয়, তাকে ফ্যান্সি ডালটন বলছেন যে এর মানে হলো অ্যাকচুয়ালি ওয়েল বর্ন। ইউজেনিক্সের মানে বলছেন ওয়েল বর্ন, অর্থাৎ ভালোর সন্তানের জন্ম, এবং উদ্দেশ্য হলো যে পজিটিভ ইউজেনিক্স মানে ভালো বৈশিষ্ট্যের যাতে প্রসারণ হয়, ভালো ভালো সুসন্তান যাতে প্রসারণ হয়, আর যারা নেগেটিভ ইউজেনিক্স মানে ব্যাড কোয়ালিটির মানুষ যাতে কম হয় বা শূন্য হয়ে যায়, তার চেষ্টা হলো এই ইউজেনিক্স বা ওয়েল বর্নের মিনিং। আমরা এবং শুধু তাই না, আরো যে ফিলোসফার প্ল্যাটো বলছেন যে নির্বাচিত সংক্রামণে মানব জাতি উন্নতর হতে পারে, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তিবর্গের বিবাহ উচিত। যারা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ তাদের বিবাহ উচিত, এবং তারা গুড সন্তান দেবে। সেখানে ডারউইন বলছে মানুষের বিবর্তন হবে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে। গ্যালটন একই কথা, মানুষের দৈহিক ও মানসিক চরিত্রের উন্নতি ঘটানো সম্ভব সামাজিক নিয়ম পালন করে, নির্বাচিত জন্মদানের মধ্য দিয়ে। এবং আমরা বলি জার্মান তো তারা আমাদের মতো নিয়ম তো নেই, তারা কি করে এত উন্নত হলো?
জার্মান তারা পালন করতো। তাদের এরিয়ান এবং নন এরিয়ার মধ্যে তাদের মধ্যে বিবাহ নিষিদ্ধ ছিল জার্মানি, এবং গ্রিসেও লো কোয়ালিটি মানুষ যারা তাদের বিবাহ নিষিদ্ধ ছিল। লো কোয়ালিটির মানুষের জন্ম দেবে, তাদের বিবাহ, তাই তারা দেশের সুন্দর নাগরিক বানাতে গেলে সুবিবাহ বা কিভাবে হবে সেটি তারা নিয়েও চিন্তা করেছে এবং করছে, তাই এত উন্নতি হয়েছে। কিন্তু স্টিল আমাদের পাশ্চাত্য দেশ এখনো নির্বাচিত পক্ষপাতী নয়। পাশ্চাত্য দেশ কেন, আমাদের দেশও যারা আমরা ঠাকুরকে গ্রহণ করিনি বা জানি না, আমরা তর্কের খাতিরও অ্যাকসেপ্ট করে, একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে হলো, তারা বেশি আগ্রহী যে আমরা স্পার্ম ব্যাংক পদ্ধতি তৈরি করব, অর্থাৎ ভালো ভালো মানুষদের স্পার্ম গুলো প্রিজার্ভ করে তার মাধ্যম দিয়ে আমরা সুসন্তান আনবো। যেমন করা হয় না, আমাদের বাড়িতে গাভী থাকলে অস্ট্রেলিয়ান সিমেন্স চেনে ব্রিডিং করে গুড কোয়ালিটির বড় ধরনের গাভী বা বাচ্চা হয়। যারা গ্রামে গঞ্জে বাস করেন, যারা পশুপালন নিয়ে থাকেন, দেখবেন দেশি গাই ছিল, অস্ট্রেলিয়ান সিমেন্ট এনে এইখানে দেহটা বড় হলো, ক্রোমোজোমের সেটা কাজ, ক্রমান্বয়ে বর্ধ নয়। কিন্তু মানুষের ক্ষেত্রে করতে গেলে কেন হয় না? মানুষের শুধু দেহটা সরবরাহ নয়, মানুষের যে মনুষ্যত্ব, তার গুণ বা ভাবনা, সেগুলো কোথায় আসে না। শুধু ওই তাই স্পার্ম ব্যাংক পদ্ধতি ফেল করেছে, মানুষ জন্মেছে, ভালো স্বাস্থ্য হয়েছে, বডি ভালো হয়েছে, কিন্তু মানসিক গুণ তো হওয়া তো সহজ নয়। তখন তারা ফেল করে গেল। আমেরিকা, চায়না বহুত চেষ্টা করেছে, হয়নি। যদি সফল হতো তা ঘরে ঘরে আমাদের মতো বিবেকানন্দ, সুভাষ বোস, মহাত্মা গান্ধী, কৃষ্ণ দাসের মতো মানুষ ভরে যেত। ফেল করে গেছে। তারপর তারা চিন্তা করছে যে মানুষের ডিএনএ এর উপরে সার্জারি বা যাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়, কিন্তু সেটা এখনো গবেষণার প্রাথমিক স্তরে। এই আধুনিক বিজ্ঞান যখন সন্তান আনার জন্য সঠিক পথ দেখা যারা ব্যর্থ হচ্ছে, তখন এটি ঠাকুর পথপ্রদর্শক, তিনি বললেন ক্রোমোজোমের মধ্যে যে ক্রমান্বয়ে বেড়ে ওঠার তাগিদ, যেটা বলছিলাম যে বডি ভালো হয়েছে, কিন্তু জিনের মধ্যে আছে বোধ ও গুণের চেতনাকে বাড়ি তোলার, যেটা মানসিক গুণ, যেটা মানুষের যে গুণ এবং বোধ, এটা বলতে গেলে জিনের কিন্তু কারবার আছে সেখানটায়। তাই তিনি বলছেন নির্বাচিত বিবাহের মাধ্যমে সুসন্তান প্রাপ্তি একটি উত্তম প্রস্তাব, সিলেক্টিভ ম্যারেজ চাই। তখন মেয়ের সাথে কোন ছেলের বিয়ে হবে সেইটাই হলো বেস্ট, হলো যে আমরা গুড কোয়ালিটির মানুষ পেতে গেলে যার মধ্যে গুণ এবং বোধ আছে, তার জন্য সিলেক্টিভ ম্যারেজ একান্ত দরকার। একটু জানতে গেলে বর্ণ বা বৈশিষ্ট্য জানতে হবে। বর্ণ না মানে বৈশিষ্ট্য জানবি। বৈশিষ্ট্য কি? আমরা চাল তো সব চাল কি এক হয়? কত ধরনের বৈশিষ্ট্যের চাল আছে। আমরা জানি ডাল, বাজারে গিয়ে 1 কিলো ডাল বলি না, কত বৈশিষ্ট্যের ডাল, কত বৈশিষ্ট্যের পাখি। আমের সিজন চলে গেল, 1 কিলো আম বলি না, ল্যাংড়া দাও, ফজলি দাও, হিমসাগর দাও। এই তো আম সব এক নয়, বিভিন্ন বৈশিষ্ট্যের কত ধরনের, যারা এখন মাছ কেনেন, কত ধরনের মাছ বৈশিষ্ট্য মাবি। আর গরুর তো ইহত্যা নেই, কত জাতের কত বৈশিষ্ট্যের গরু। ঠাকুর এই যে সব জায়গায় বৈশিষ্ট্য আছে, আর সব মানুষ এক হবে হইতে পারে না। তাই ঠাকুর এক আর এক কথা বলতে পারতেন না। সব মানুষ এক নয়, তাদের বৈশিষ্ট্য ডিফারেন্স আছে। সেখানে বলছেন শুদ্ধই তো জাতির চাকা, বৈশ্য যোগায় দেশের টাকা, ক্ষত্রিয় রাজার জাত, সবার পূর্ণ বিপ্রধাত। আমার শরীরের মধ্যে এই বর্ণ আছে। আমার পা যদি শূদ্র হয়, আমার পেট যদি বৈশ্য হয়, হাত যদি ক্ষত্রিয় হয়, মাথা বিপ্র। দেখা যায় তাই হচ্ছে শরীরের মধ্যে বর্ণমূল, এবং এটা ঘিরে রেখেছে আমাদের স্কিনটাকে ঘিরে রেখেছে। স্কিন যদি ফেলে দেওয়া যায়, মানুষ বাঁচে না। এই বর্ণ বৈশিষ্ট্য ছাড়া দেশ উন্নতি হতে পারে না। বলছেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমনি তেমনি করে বিয়ে করিস না প্রভু। অর্থাৎ নারী করে বিবাহ আর পুরুষ করে উদ্বাহ। পুরুষ ইষ্টগ্রহণ না করলে তার বিবাহ অধিকারী হয় না, কারণ তখন নিম্ন টানে পড়ে যায়, তাহলে তারও ক্ষতি, নারীরও ক্ষতি। তা বিয়ে সদিগ্রহ ভালো, কিন্তু সদিগ্রহ হয়ে পুরুষ ওই নারী চাইতে সৎ দিকে উন্নত না হয়, সে বিয়ে ফল ভালো হয় না, ওদের দাম্পত্য সার্থক হয় না। বিবাহ মানে বিশেষভাবে বহন করা। এই ঠাকুরের আন্দোলনের সবচেয়ে বড় আন্দোলন, কারণ মানুষ জন্মায়, মানুষ জন্মানোর একটা বিজ্ঞান থাকবে, একটা ব্যাকরণ থাকবে। আমরা কৃষির ক্ষেত্রে, জীবজন্তুর ক্ষেত্রে এই বিজ্ঞানকে অনুসরণ করছি, আর জেনারেশন দেখাচ্ছি মানুষের জীবনের জন্মের ক্ষেত্রে।
জনন বিভ্রাট একটা জাতি বিশ্বের ধ্বংসের কারণে উঠতে পারে। এই জন্য তিনি কম্পার্টেবল ম্যারেজের কথা বলেছেন, সুষম বিবাহের কথা বলেছেন। আর বিবাহের পরে আমরা যখন বাবা মা হয়ে উঠি, জীব জগৎ উদ্ভিদ জানোয়ার অনেকে বাবা মা হয়, তো মানুষ কিছু একই গুণ তুলতে হবে? অর্থাৎ একটা জানোয়ারের বাবা মা হওয়া, মানুষের জানোয়ার বাবা মা কি একই ব্যাপার হয় কি? তাহলে যে একজন বাবা হওয়ার জন্য যে একটা কোয়ালিফিকেশন, একটা মা হওয়ার জন্য যে একটা কোয়ালিফিকেশন বা শিক্ষার প্রয়োজন, আমরা পাঠশালা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা এই শিক্ষার আমরা এই সংস্কারের প্রকৃত মার্য রূপ আমরা এখনো প্রত্যক্ষ করিনি। ঠাকুর অনুকূল চন্দ্র ঠিক সময় এসে প্রাসঙ্গিকভাবে একে প্রবর্তন করেছেন। এই যে বিবাহ হলো আমাদের জীবনের পবিত্র অধ্যায়, আমরা উন্নত পর্যন্ত উন্নত মানের সন্তানের মধ্যে আসে, আর মানুষের জিনের বিবর্তন হয়ে থাকে বংশধারের মাধ্যমে। তা বলছেন যেমন স্থলে যেমন করে যে বেমিল রয় বাপ মাতে, সদিক সাথে আকুল হলেও সেই বেমিল রয় ছেলের ধাতে। যতই আমরা করি না কেন, বাবা মার বিয়ের মধ্যে যেটুকু গরমিল থাকে সেই গরমিলটা থেকে যায়। তো একটা বিয়ে যেটা বলা হাইপারগামী বা অনুলোম অসবর্ণ বিবাহ, ঠাকুর খুব অ্যাকসেপ্ট করতেন এটাকে, অনুলোম অসবর্ণ বিবাহ। এটা হলো একজন উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে যখন নিম্ন বর্ণের নারীর বিবাহটাকে অনুলোম বিবাহ বলে। কিন্তু ইউটিউব মানে আমাদের আজকে গভর্নমেন্টের রেস্ট্রিকশন আছে বহু বিবাহ, তাই অনুলোম বিবাহ করতে গেলে প্রথমে কিন্তু নিজের বর্ণে বিয়ে করতে হবে, তারপর তার স্ত্রীর অনুমতি, আরো অনেক রেস্ট্রিকশন আছে, স্ত্রীর অনুমতি নিতে হবে যে দ্বিতীয় বিয়ে তিনি আর করতে পারেন নিম্ন শ্রেণীর কন্যাকে আনার জন্য, বা আরো অনেক নিয়ম কানুন আছে। এইটা কিন্তু আজকাল সম্ভব নয়, যেহেতু আইনত নিষিদ্ধ বহু বিবাহ। কিন্তু অনেকে করছে কি, ডাইরেক্টলি নিজ বর্ণের মধ্যে না বিয়ে না করে ডাইরেক্টলি লোয়ার বর্ণ থেকে মেয়ে বিয়ে করে বলেছে আমরা অনুলোম বিয়ে করছি, কিন্তু এটা তার নতুন বর্ণ সৃষ্টি করে ফেলছে, যেটা বাঞ্ছনীয় নয়। তাহলে তাদের মধ্যে যে অনুলোম সন্তানগুলো তারা নতুন বর্ণ সৃষ্টি করলো, তো তাদের ছেলে মেয়ে কোথায় বিয়ে হবে? বলে সম অনুলোম সন্তানদের মধ্যে বিবাহ, অর্থাৎ তেমনটি বিয়ে যারা বাবা তাদের সন্তানের মধ্যে বিবাহ, আর কন্যা হলে পিতৃবর্ণ আর পুত্র হলে মাতৃবর্ণে শ্রেয়। এবং কিন্তু অনুলোম সবর্ণ আমাদের কাছে খোলা আছে, অর্থাৎ নিজের বর্ণের মধ্যে আমরা অনুলোম সবর্ণ বিয়ে করতে পারি। অর্থাৎ when a man marry a woman of same বর্ণ with a little lower hereditary culture and contact, যখন একটা মানুষ তার বর্ণের মধ্যে, তাদের যে বর্ণ সেই বর্ণের মধ্যে একটা মেয়েকে বিয়ে করতে পারে যে তাদের তুলনায় একটু লোয়ার হেরিডিটি কালচার এবং কন্ডাক্টে একটু লো যেন হয়, বা কোয়ালিফিকেশন ডিগ্রিতে, সেখানে অনুলোম সবর্ণ বিয়ে সম্ভব। আমাদের কিন্তু উদ্দেশ্য থাকে নেই, একটা ছেলে চেষ্টা করে কি করেছে, টপ কোয়ালিটির একটা মেয়েকে বিয়ে করতে চায়, তারা অনেক কালচার কন্ডাক্ট অনেক হাই, সেটা কিন্তু সবর্ণে হলো প্রতিলোম বিয়ে হয়ে যাবে। সাবধান থাকবেন এর থেকে, কখনো চেষ্টা করবেন না যে আপনার চেয়ে যেটা বা ছেলের জন্য যেটা যে পরিবার তাদের কালচার কন্ডাক্ট অনেক হাই, সেই পরিবারের মেয়ে আনবেন না। চেষ্টা করবেন নিজের কালচার কন্ডাক্ট বা কোয়ালিফিকেশন লোয়ার কোয়ালিটি মেয়ে হলে সেখানে অনুলোম সবর্ণ, যেটা খুবই ভালো হবে। আবার এই সেম জিনিসটা আর চাষের ক্ষেত্রে ইউজ করছি আমরা, ফল সবজি জাতীয় পাচ্ছে সব এই হাইব্রিডেশন যে হচ্ছে, সব কিন্তু একই, স্পার্ম ইজ স্ট্রঙ্গার দেন ওভাম, এবং জন্তু জানোয়ার যা কিছু আজকে হচ্ছে সব কিন্তু একই পদ্ধতি, উল্টো হলেই কিন্তু হয় না। দেখবেন বাড়িতে একটা অ্যালসিশিয়ান ডগ আছে, যদি স্ট্রিট ডগ ব্রিডিং করেন ব্যাড কোয়ালিটি পাখির আবির্ভাব হয়, পশু দেখছেন আমার এটা। এবং ঠাকুর কিছু নিষিদ্ধ বিবাহের কথা বলেছেন, যেগুলোর প্রতিলোম বিবাহ, সমগোত্র বিবাহ আর ক্ষতিকারক বা রোগ বহনকারী জিন, এগুলো নিষিদ্ধ বিবাহ। কারণ এই হাইপোগামী প্রতিলোম বিয়ে হচ্ছে এক ধরনের হাইব্রিডেশন, কিন্তু এটা হলো যখন লো ইভলভ স্পার্ম যদি মোর ইভলভ ওভামকে ভিতরে ফার্টিলাইজিং এসে কাজ করতে যায়, তখন হয় কি, এটা যখন নিম্ন বর্ণের পুরুষ সঙ্গে উচ্চ বর্ণের কন্যা বিবাহ হাইপারগামী বলা হয়। এখানে তারা হচ্ছে মানে যে সন্তানগুলো হবে তারা হবে কি বলতে হচ্ছে, এখানে বায়োলজিক্যাল লয়ের উপর একটা আটারেজ করা হয়, কেন স্ট্রং ওভাম তারা রিপিল করার চেষ্টা করে, স্পার্মকে গ্রহণ করতে চেষ্টা করে না, এবং তাই ওভাম সেখানে স্পার্মকে রিপিল করতে চায়। মিলনকারী দ্বন্দ্বের ফলে মাতৃজাতি পিতৃবীর্যের বৈশিষ্ট্য বিধ্বস্ত বিকৃত
ও বিপর্যস্ত হয়ে পড়ে। সন্তানের প্রকৃতির সাম্যহারা, দ্বন্দ্বপ্রবণ, পরিধ্বংস। তার যদি মহা জিনিয়াস হয়, তার এফেক্ট প্রায় ওই ডিস্ট্রাকটিভ মানে বিধ্বংসী হয়। কারণ বলছেন প্রতিলোম যারা তারা বিশ্বাসঘাতক আর তারা অনুতপ্ত হতে পারে না। বাবা মা সেক্সুয়াল যৌন প্রবৃত্তির জন্য আইডিয়াল ক্লায়েন্ট এবং ক্ল্যান্টকে তার গোড়াতেই অস্বীকার করে, তার থেকে তো জন্ম, বিশ্বাসঘাতক হবে না কেন? তাই তো বোঝা যায় না। এরা সমস্ত সমাজকে দূষিত করে তোলে, এদের সংখ্যা বাড়লেই সর্বনাশ। সুতরাং প্রতিলোম সন্তান যদি বেড়ে যায়, এরা বিশ্বাসঘাতক হবেই। এবং ঠাকুর বলছেন এই পৃথিবীর সকল স্তরের মানুষকে ডাক দিয়েছেন সর্বশক্তি দিয়ে এই প্রতিলোম বিবাহ রোধ করতে। কিভাবে রোধ হবে? আপনারা যারা এই ব্যাপার নিচ্ছেন, বাড়িতে ডেকে ছেলে মেয়েদের আলাপ আলোচনা করবেন, তাদের ছোট বয়স থেকে শিক্ষাগুলো দেবেন যে প্রতিলোম বিয়েটা কি খতরনাক হয়, জীবনটা কি ভেসে যাবে, অন্যায় হয়ে যাবে। আমরা কখন বাবা মা এই শিক্ষাগুলো না দিয়ে তারা যখন অনেক দূর এগিয়ে যায়, তখন আমরা বাবাগিরি দাদাগিরি করাই, এটা ঠিক নয়। তাই ঠাকুরের এই আন্দোলন সামিল হন, সবাইকে শিক্ষিত করুন, আগামী যুবক যুবতীর সঙ্গে কথা দিয়ে তাদের শিক্ষিত করে তুলুন, নিজের ছেলেদের শিক্ষিত করুন। আরে বহু সৎসঙ্গী পরিবারে প্রতিলোম বিয়ে হচ্ছে, বাবা দাদন করে বাইরে ঘুরে বেড়াচ্ছে, নিজের ঘরকে তারা শিক্ষা দিচ্ছে না। যাই হোক, বলে ঠাকুর যে আন্দোলন করা যাক, তার সঙ্গে সুপ্রয়োজনের আন্দোলন যদি ঠিক না থাকে, তবে সেই আন্দোলন টেকে না। যাই করবে করবে তো মানুষ, এবং মানুষের আমদানি যদি ঠিক না থাকে, যদি বিয়ে তার ঠিক মতো না হয়, প্যাজ ইনসিক্সওয়ালা প্রগণী সন্ততি যাতে সমাজে না বাড়তে পারে, তার ব্যবস্থা না করলেই নয়। ঠিক অডিও খুলে রেখেছেন দাদা? অর্জুন দা, অর্জুন দা অডিও বন্ধ করুন না। হ্যাঁ, বন্ধ করে দিয়েছি। আমি বন্ধ করে দেবো? আমার টাইম কি হয়ে গেছে? আপনি 7টা বন্ধ করে? না না, চালান চালান চালান। বন্ধ না, আমি অডিও বন্ধ করে দিই। হ্যাঁ ঠিক আছে। বলছি নিচু ঘরে মেয়ে দেবার মতো অমন পাপ কাজ কমই আছে। একটা ভালো ছেলে পেয়েছি, দেখতে সুন্দর, রোমান্টিক অনেকটা উপায় করে, নিচু করে হোক, মেয়েকে দিই, ভালো খেয়ে থাকবে, সুখে থাকবে বলে দিই, হচ্ছে পাপ কাজ কম আছে। বাড়িতে সন্তানটা আসবে ব্যাড কোয়ালিটি। তো অপবিবাহ থেকে অবিবাহ ভালো, অবিবাহ থেকে অবিবাহ ভালো। তো শূদ্র ব্রহ্মজ্ঞান লাভ করে বিপ্রের গুরু পর্যন্ত হতে পারে, কিন্তু তাই বলে উচ্চ বর্ণের মেয়ে বিয়ে করতে পারে না। শূদ্র অনেক ভালো চাকরি করতে পারে, অনেক উপায় করতে পারে, ব্রহ্মজ্ঞান হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, কিন্তু উচ্চ বর্ণের মেয়ে সে বিয়ে করতে পারে না। প্রতিলোমের যদি করে ফেলে, তার প্রতিকারটা কি? হয়তো আমাদের মধ্যে অনেক প্রতিলোম করেছেন যারা শুনছেন, তার প্রতিকার কি? ওই যে যদি সম্ভব হয় বিবাহ বিচ্ছেদ। ঠাকুর যদিও বিবাহ বিচ্ছেদ পছন্দ করতেন না, কিন্তু এক্ষেত্রে তিনি বলছেন যে সময় বিবাহ বিচ্ছেদ করে দেওয়ার জন্য। এবং যদি বিয়ে করে ফেলে, যদি বিবাহ বিচ্ছেদ করতে না পারে, তারা সন্তান জন্ম যেন না দেয়। এই সন্তানগুলো এমন হবে, ওই বাবা বলবে কি সন্তান পেয়েছি, এমন জানলে তোকে আতুর ঘরে মেরে দিতাম। এই যে সন্তান জন্ম দিয়ে কিন্তু আর বেশি বিপদে পড়বে। প্রতিলোম কন্যা সন্তানদের মাতৃবর্ণে বিবাহ, যদি কন্যা হয়ে যায় তো মাতৃবর্ণে বিবাহ শ্রেয়। আর প্রতিলোম পুত্র সন্তানদের বিবাহ নিষিদ্ধ, তারা বিয়ে না করে, কেন? সংসার টিকবেই না। প্রতিলোম পুত্র সন্তানদের কঠোর তপস্যায় উন্নতির পথ, এবং বিশেষ ক্ষেত্রে ঋষি নির্দেশে প্রতিলোম পুত্র সন্তানদের পিতৃবর্ণে বিবাহ দেওয়া হয়। ভবিষ্যতে প্রতিলোম সন্তানদের পরিশুদ্ধ করে স্বাভাবিকভাবে বিবাহ দেওয়ার ইঙ্গিত ঠাকুর দিয়েছেন। কি ইঙ্গিত আমার জানা নেই, যদি আপনার কারো জানা থাকেন আমাকে বলবেন। ইঙ্গিতটা আমি পাইনি এখনো পর্যন্ত, যে প্রতিলোম সন্তানদের কঠোর তপস্যা করতে হবে, তারা বিবাহ করলে তাদের সংসার টিকবে না, অশান্তি, তাদের আগুন জ্বলে যাবে। এবার স্বগোত্র বা নিকটাত্মীয়ের মধ্যে কি হয়, মানে সমসানী রক্ত দ্বারা ভাই বোনের মধ্যে বিবাহ, তাদের সন্তানদের দুর্বল পেশি যুক্ত হয়, মাসেল পাওয়ার স্ট্রং হবে না, তার পরিশ্রম হবে না, তার বিকলাঙ্গ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। এরা খুব বুদ্ধিযুক্ত, মানে খুব হাই ব্রেন হতে পারে, কিন্তু অল্পায়নে জন্মাবে। এবং স্বগতিক সর্বকিছু খর্বীকৃত হয়, চেহারা, গুণ, শক্তি সবকিছুই, আর অবগুণগুলি ওর মধ্যে বাড়তে থাকে। আর তাই বলছে স্বগোত্রতে মেয়ের বিয়ে নয় সিদ্ধ কোনো কালে, সদৃশ্য অসগোত্র হলে বিবাহ সিদ্ধ সেই স্থলে। স্বামী বিবেকানন্দ একই কথা বলছেন, যতই দুঃসম্পর্ক হোক স্বগোত্র অবৈধ, ইহাতে জাতির দৈহিক অবনতি ও বন্ধাত্ম নিশ্চিত। এবং নেগেটিভ জিনিসটা কি, তাদের মধ্যে রোগগুলো আছে, ডেলিটেরিয়াস জিন ক্যারিয়ার যে রোগগুলো আছে, যে রোগগুলো থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, হেমোপেলিয়া, ডায়াবেটিস, ক্যান্সার যে বংশের মধ্যে আছে, তাদের সাথে বিবাহ সম্বন্ধ না করাই বুদ্ধিমানের কাজ। তাদের যে সন্তানটা আসবে এই রোগ নিয়ে তারা জন্মাবে, এবং ডাক্তার কিছু ট্রিটমেন্ট করার পর হাত তুলে সরি, আর আমার কিছু করার নেই, ও বাচ্চা চলেই যাবে, জীবনকে আপনার অর্থ দিকে সর্ব ধ্বংস করে ও চলে যাবে। তো আদর্শ সন্তান ঠাকুর সবচেয়ে বেশি জোর দিয়েছেন
যে বর্ণ, বংশ, স্বাস্থ্য, চরিত্র, বিদ্যা, বয়স এবং গোত্র, এই কটার মিল দেখতে বলেছেন। বলেননি যে তার দেখতে কেমন, গায়ের চামড়া রং কেমন, বা বাবা কত মানে ফোন দেবে, মেয়ের বাবার কত সম্পত্তি আছে, এগুলো দেখতে বারণ করেছেন। এই করা দিয়ে সংগতিশীল এই বিবাহ ঠাকুর করতে বলেছেন। আমরা জানি আমাদের দুই ধরনের কাক দেখতে পাই, একটা দাঁড় কাক, বড় ধরনের কাক, আর একটা পাতি কাক বলি, মানে ফ্যাকাশে। এরাও কিন্তু বিবাহ করে না, প্রকৃতির নিয়ম। এরা কিন্তু ঠিক ঘর আলাদা এরা করতে পারতো, কিন্তু করে না। এরা প্রকৃতির নিয়ম মেনে চলে, আমরা মানুষরা পারি না, মানুষরা করি না, জীবজন্তু সবাই করে। তাই বলে ঠাকুর জৈবিক সংস্কৃতি বলে একটা কথা বারবার বলবো। জৈবিক সংস্কৃতি হলো যখন পুরুষ ও স্ত্রীর যৌনিকরণ হতে যে স্পার্ম ওভাম উৎপন্ন হয়, তা মিলিত একটা বিশেষ বায়োলজিক্যাল কনসেন্ট তৈরি করে, তাকে জৈবিক সংস্কৃতি বা বায়োলজিক্যাল কনস্টিটিউশন বলে। এই বায়োলজিক কনস্টিটিউশন যথাযথ সুন্দর হবে, সেটা তাদের শরীর ও মনের বিন্যাস হবে, বৌদ্ধ চলন হবে, এবং তারা বিকশিত হওয়ার তারা প্রেরণা পেয়ে থাকে। যত গুড কোয়ালিটি এই জৈবিক সংস্কৃতি সন্তান আসবে। এবং এটা আসে যে যখন বলছেন যে জৈবিক সংস্কৃতি যে পুং বা স্ত্রী পিজনের অন্তরে থাকে ক্রোমোজোম, মানে ক্রমান্বয়ে তাৎপর্য উদ্গতি বা বর্ধন অনুপ্রেরণ সম্বেগ যার মধ্যে নিহিত থাকে। এই ক্রোমোজোমের অন্তরে থাকে জিন বা জনি, জিনটা জনেটিক এইরকম দেখতে। এই জনের ভিতরে অমৃত বোধি তাৎপর্য নিয়ে অমৃত গুণের স্মৃতি সম্বেগ নিহিত থাকে। এবং বীজ অনুপাতিক মাটি হলে গাছ ভালো হবে, কারণ এই এই জৈবিক সংস্কৃতি তৈরি হচ্ছে, তার জন্য বুঝতে পারি মানুষরা লম্বা হবে না বেটে হবে, ফর্সা না কালো, নিরোগ না অসুস্থ, বোকা না বুদ্ধিমান, আরো কত কি। সেরকম এই জৈবিক সংস্কৃতি মানুষটা আমাদের তৈরি করতে হবে। বলে জন্ম ভালো না হলে বাইরে থেকে তাপ্পি তুপ্পি লাগিয়ে বেশি কিছু করা যায় না। আমাদের ঋষিরা তাই বিবাহ বিধান সম্বন্ধে এত কঠোর ছিলেন। জাতির ভালো যারা চায় সবচেয়ে আগে তাদের এই দিকে নজর দিতে হবে। অর্থাৎ আমার ভালো দাদার সন্তান জন্য যাক, ভালো টিচার রেখে দেবো, ভালো স্কুলে পড়াবো, হবে না। ঠেলে ঠুলে তাপ পৃথিবী ভালো হয় না। এই ভালো জৈবিক সন্তান যাতে আসে সেই চেষ্টা করতে হবে। আমরা ভালো করে শিখে যান এই ভালো জৈবিক সংস্কৃতি কিভাবে সন্তান পাওয়া যেতে পারে। আমরা নেচার থেকে শিক্ষা পাই, মাটি এক, কিন্তু বিভিন্ন কালারের বীজ যদি আমরা দিই, দেখা যায় ইয়েলো কালার বীজটা ঠিক ইয়েলো দিচ্ছে, আর রেড কালারের বীজ লাল ফুল দিচ্ছে, উল্টো করে না। মায়ের কাজ এটা, মাটির কাজ এটা, সিডস এবং মাটির যখন কম্পাটিবিলিটি হয়। আবার দেখা যায় যদি আমরা কাশ্মীরি আপেলের গাছ যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে লাগাই, মানে একই বীজ ভিন্ন মাটি, এই মাটি অনেক স্ট্রং করেছি, অনেক কিছু করেছি, করলে দেখা যাবে সেখানে ফল নাও হতে পারে। বীজের তুলনায় স্পার্মের তুলনায় মাটি যদি স্ট্রং হয়ে যায়, অর্থাৎ মা যদি স্ট্রং হয়ে যায়, সেখানে ফল ছোট হয়ে যায় বা ফল জন্মই নেয় না। এই তো প্রতিলোম। মাটি যেখানে আরো স্ট্রং, মানে মা স্ট্রং, বীজ সেম বীজ, সে দেখা যাবে তার যেখানে ফল দেওয়ার ভালো কথা। আমি অনেক গল্প শুনেছি, কেউ লাউ গাছ দিয়েছে, ফল ফলে অনেক মানে পাতা বেরিয়েছে, কিন্তু একটা ফল হলো না। দ্যাট ইজ প্রতিলোম। প্রকৃতির ক্ষেত্রেই প্রতিলোম আছে, মানুষের ক্ষেত্রে হতেই বাধ্য সেটা। এবং ঠাকুর বলতে সংগতিশীল হওয়া দরকার। স্পার্ম ওভামে নিহিত জিনের ভিতরে হেরিডিটি ইনস্টিংক্ট গুলি সুপার মাইক্রোস্কোপ গ্র্যানুলস এর মধ্যে থাকে। এই নারী পুরুষের ইনস্টিংক্টিভ গ্র্যানুয়েল গুলো সহজাত সংগতিশীল হওয়া প্রয়োজন, এবং তেমনতর সংযোগেই সন্তান ভালো হতে পারে। এটা নিয়ে বেশি রিসার্চ হয়নি, জাস্ট একটা পেপার আমেরিকান রয়্যাল সোসাইটি লন্ডনে আছে, যার জন্য জর্ডান পি এভান্স এবং সায়েন্টিস্ট জেল ফিশের উপরে তারা রিসার্চ করেছিল, এবং আলটিমেটলি তারা দেখেছে একই প্রজাতির মধ্যে হলো স্পার্ম ওভামে আকর্ষণ একই হয় না, ব্যক্তিগত বা জীবগত বা পার্থক্য হয়। অর্থাৎ কেমন অ্যাট্রাকশন অনুযায়ী স্পার্ম খুঁজে নেয় তার উপযুক্ত সংগতিশীল ওভামটাকে। তাই compatible can be issue within the species and the whole system is controlled by gene. সুতরাং কে কার সাথে মিলন হবে তার খুঁজে নেয়, যে কোনো সাথে মিলিত হয় না সেখানে। এবার একটু জানা যায় জন্ম রহস্য জানা যাক। সত্যি কি আমরা জন্মাই, আবার কি আমরা আসি? তাহলে বলছেন মৃত্যুকালে যে ভাব নিয়ে ছেড়ে শরীর যায় জীবন, জন্মে আবার ওই স্থলে ওই ভাবের পথ পায় যখন। অর্থাৎ মৃত্যুকালে যে ভাবটা নিয়ে শরীর চলে যায়, সারা জীবন ধরে যা কর্ম করেছেন, মানে 22 কর্ম মতো হাসতে থাকবে মনের মাঝখানে, এবং যখন চিত্রগুপ্ত হয়ে যায়, অর্থাৎ সমস্ত চিত্র যখন স্টপ হয়ে যায়, দ্যাটই চিত্রগুপ্ত। তখন যখন বিশেষ যে একটা প্রমিনেন্ট যে ভাবটা ছিল, সেই ভাবটা নিয়ে মানুষের ভেসে উঠছে, মানে
সেই প্রভাবশালী স্মৃতিভাবেই তাদের চেতনার স্থায়িত্ব পায়। সেই সময় আত্মা ওই বিশেষ স্পন্দনটি নিয়ে চলে যায়। মনে করুন কিছু নারকেল আছে, ফুল নারকেল, একে হাফ টুকরো করেছেন, কোথায় ওটা স্থান পাবে? সেই স্থান পাবে এই যদি আবার যে জোড়া লাগাতে চাই, যে হাফ নারকেল থেকে হাফা চলে গিয়েছিল সেইটি সেটা ঠিক মানে ম্যাচিং হয়। অর্থাৎ মানুষ যখন শরীর ছেড়ে আত্মা চলে যায়, সেই আত্মা সেই মায়ের সঙ্গে আসতে পারে যখন দুটো ম্যাচিং করে। এবং এটি আমাদের ফেস চলতে থাকে, অর্থাৎ আত্মা বিবর্তন চলে, কিন্তু একই রকম থেকে যায়। তাই টাইমটা হয়ে আসছে মোটামুটি। এই যে আমাদের আত্মা ওই যে বিশেষ ভাবটা স্পন্দন দিয়ে ছড়ে চলে যায় এবং স্পন্দন রূপে জীবদের সংস্করণ হিসেবে ঘুরে বেড়ায়। আর নারী পুরুষের মিলনকালে ওই আত্মা সমাবিষ্ট শুক্রাণীতে আবিষ্ট হয়। অল আত্মা এই শুক্রাণীতে আবিষ্ট হয়, আত্মার তো কোনো সেক্স নেই। এবং তাই বলছেন এদিকে মিলনের সময় মার মানসিক ভাব যেমন থাকে, মায়ের ডিম্বাণুটি সেই ভাব পায়। এই ডিম্বাণু সেই শুক্রাণুকে জড়িয়ে ধরে যার ডিম্বাণুটি সদৃশ ভাবাপন্ন। অর্থাৎ অনেক আত্মা এসেছিল, অনেকে ফার্স্ট হয়েছে জন্মে বলে, কিন্তু মা চান্স দিল না, কারণ মায়ের ভাবের সাথে ম্যাচ করছে না। মা যে উচ্চ ভাবে নেবে, উচ্চ ভাব সম্পন্ন আত্মাটা মা গ্রহণ করবে বা অ্যাকসেপ্ট হবে অটোমেটিক্যালি। তাই মায়ের ভাবনা যত উচ্চ ধরনের হবে তত গুড কোয়ালিটি সন্তান আসবে। অনেকে ক্লেম করে আমার মা ভালো নয়, আমার অমুক কমপ্লেন করে। তোমার মা অমনটি বলে তোমার জন্ম হয়েছিল, তোমার মা হচ্ছে ভালো হলে তোমার জন্ম হতো না, হচ্ছে খারাপ হলে তোমার জন্ম হতো না। তাই মায়ের প্রতি শ্রদ্ধা সম্পন্ন কৃতজ্ঞ হও যে তোমার মা তোমাকে আনতে। আমরা জন্মতে কেন চাই? মানুষ দেখেছে আরো মঙ্গলময়, আরো আনন্দময় জগৎ সেখানে আছে, সেখানে পৌঁছতে গেলে সাধনার দরকার। তাই সাধনা করার জন্য বারবার তারা চেষ্টা করে আসার জন্য, কিন্তু মা চান্স দেয় না, আবার ফিরে যায়, আবার কবে চান্স পাবে এইভাবে চেষ্টা করে, কিন্তু চান্স তো তার পেতে হবে মায়ের থ্রু দিয়ে। তাই ঠাকুর বলছেন যে মানুষ যদি জন্মানোর কষ্ট জানতে পারতো তাহলে জীবনটা অবহেলায় কাটাতো না। এই মানুষ জন্মের কত কষ্ট এবং কিভাবে সেটা অবহেলায় তারা কাটাতো না। যে জন্মে আমরা যে কি কর্ম করাটা সেই কর্ম করি না, তাই জন্ম নেওয়াটা আরো বেশি কষ্টকর। যে জীবন পেয়েছেন জীবনের উদ্দেশ্য ফুলফিল করার জন্য তৈরি থাকুন। এখানে ঠাকুর বলছেন ডিম্বাণু কোষ যেন মাটির মতন, সযত্নে বাড়ি তোলে শুক্রাণু চারা গাছটিকে। মাটি ভালো না হলে গাছ বাড়বে কিভাবে? ডিম্বাণু কোষে ক্রোমোজোম পোষণ দিয়ে যাবে শুক্রাণুর ক্রোমোজোমকে, মাটি বৃদ্ধি করায় আর গাছ বৃদ্ধি পায়। অর্থাৎ সহজে বলে বললেন এই তোরা কাঠামো দেখেছিস, আমরা দেখেছি কাঠামো যেখানে প্রতিমা তৈরি হয়, ওই আসল জিনিস। ওখানে কিছু কাঠ বাঁশ দিয়ে তৈরি, এটা কাঠামোই, কাঠামোর উপর নির্ভর করে একটা গাছ বা প্রতিমা কত বড় হবে এর শক্তির উপরে। তারপরে কি হয়, এটি হলো আসল জিনিস, এটা বাবার কাজ। তারপরে কি হয়, তার উপরে খড় দেওয়া হয়, তারপর মাটি দেওয়া হয়, তারপর রং করা হয়। এই প্রতিমা করতে কাঠামো তো ছিলই, কিন্তু বাকি যে কাজটা এটা হলো মায়ের ডিউটি। এবং বুঝতে পারছেন মায়ের ভূমিকা কি বিরাট। একটা সন্তানকে রূপ দিতে গিয়ে মায়ের কত রকম তার ডিউটি করতে হলো। তো বলতে স্বামী স্ত্রী উভয়ের প্রতি স্বার্থত প্রীতি সন্দীপ্ত আগ্রহ, প্রকৃত সস্ত সঙ্গতি ও সামঞ্জস্যটাই মিলনকালে সন্তানের জৈবী সংস্কৃতিতে সঞ্চারিত হয়। সুতরাং দুজনের মধ্যে প্রীতি শব্দ আগ্রহ, তাদের শ্রদ্ধ সঙ্গতি সামঞ্জস্য কাজ করে। এই দাম্পত্যের গভীরতা যেখানে যেমনতর, সন্তানের স্বাস্থ্য আয়ু প্রকৃতি তেমনতর হয়ে থাকে। অবশ্য বিয়েটা বিধিমতো হওয়া চাই। তাই বলছেন যে একটা দেবতাকে আহ্বান করতে হলে মা বাপকে তাদের শরীর মন সেইভাবে তৈরি করতে হয়। জায়গা তৈরি না হলে সেখানে শুদ্ধাত্মার আগমন হয় না। এই ব্যাপারে মায়ের দায়িত্ব বেশি। স্বামীকে দেবতার মতো ভক্তি করবি, তাহলে দেবতার মতো সন্তান পাবি। তাই বলছে স্বামীতে স্ত্রীর নাইকো শ্রদ্ধা, স্ত্রীতে স্বামীর নাইকো টান, এমনতর চলন যেতায় শ্রদ্ধাহারা হয় সন্তান। এবং ঠাকুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে বলছেন যে পিতা মাতা বা মাতার জিনগত বৈশিষ্ট্য ও নারীর পোষণ তুষ্টি পালন কিভাবে পিতাকে এনলাইটেন করে তা গবেষণা করে দেখিয়ে দিতেন, কিন্তু টাকা ছিল না তাই দেখাতে পারেননি। এবং বলছেন স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা, উদ্দীপনা, প্রেরণা, চালনা কিভাবে জিনগত বৈশিষ্ট্য প্রভাবিত করে তা পরীক্ষা করে দেখানো সম্ভব। এবং একদিন বিজ্ঞান এটা নিয়ে দেখবে যে স্ত্রী যত তার স্বামীকে যত ভালোবাসা, উদ্দীপনা, প্রেরণা দেবে তার কিভাবে জেনেটিক ব্যাপারটা চেঞ্জ হতে পারে। এবং সেখানে পুরুষের চরিত্র কেমন হওয়া দরকার, সে বললাম তো মায়ের না ডিউটি এত করলো, কিন্তু পুরুষের চরিত্র খুব ইনভলভ করে। ঠাকুর বলেন তোমার সন্তান মানে কিন্তু তুমি,
যা যা সুকর্ম কুকর্ম করেছেন তারই কার্বন কপি তোমার সন্তান। বড় লোকের সন্তান ও বিকলাঙ্গ প্রতিবন্ধ পাগল হতে দেখা যায়। ভগবানের জগতে একচুলো ফাঁকি দেওয়ার সুযোগ নেই। স্বামী যদি অনাচারী লম্পট হয় তখন স্ত্রী তাকে মনে প্রাণে ঘৃণা করে, এবং গান্ধারী স্বামী বিদ্বেষ থেকে শতপুত্র সবই ওই হলো, অকালে মরলো। সুতরাং স্বামী যদি চরিত্র ভালো না হয়, স্ত্রী যদি তাকে ঘৃণা করতে শুরু করে, তখন ওই শতপুত্র হয়েও অমনটি হয়। তাই ঠাকুরে বলা আছে, স্বামীতে যার যেমনি ভাব সন্তান তার তেমনি লাভ। উল্টো বলেননি যে স্ত্রীতে যার যেমনি ভাব সন্তান তার তেমনি লাভ, বলেননি স্বামীতে যার যেমনি ভাব সন্তান তার তেমনি লাভ। চিন্তা করবেন, স্ত্রীর স্বামীর প্রতি যেমন ভাব হবে তেমনটি তার সন্তান লাভ হবে। আমরা জানি যে যে এক বেগুনের বীজ বিভিন্ন মাটিতে বুনে বিভিন্ন রকমের ফল হয়, তাতে উপযুক্ত সার দিতে হয়, তাও চাটা ভালো হয়। একটা কনসিভ যখন মা করলো, তার গর্ভ সন্তানটা কে সারটা দেবে? বাবার ডিউটি। আবার ফার্মার ফার্টিলাইজ করে দিয়েছি, তার কোনো করণীয় নেই, যে সন্তান তারও নেই, তাহলে গাছটা গ্রোথ করার জন্য কার ডিউটি? এটা মায়ের ডিউটি। বলছে মা যদি স্বামীগ্রতা প্রাণ হয়, এবার নিজের প্রবৃত্তি তার যে নেশা, তার থেকে যদি স্বামী নেশা প্রবলতর হয়, স্বামীকে খুশি করার জন্য নিজের যে কোনো খেয়াল যদি উপেক্ষা করতে পারে, তাহলে তার ব্যক্তিত্বের একটা এককেন্দ্রিক রূপান্তর হয়। একেই বলে সতীত্ব। অর্থাৎ ইউনিসেন্ট্রিক অফ হাজব্যান্ড যত হবে এবং তার শরীর থেকে ভিতরকার অন্তঃকরা গ্রন্থিগুলির ক্ষরণ ঠিক মতো হয়, সেগুলি আবার সত্তা পোষণী হয়। এইগুলি গর্ভস্থ সন্তানের শরীরের মনের ভাবী সুসংগত বিকাশের পক্ষে যেসব সার প্রয়োজন, সেগুলি সরবরাহ করে। অর্থাৎ সন্তানকে যে নার্চার দিচ্ছে, বা এই চারা গাছের মতো যেমন সার দিই, সন্তানটাকে যতটা দিতে পারবো যা মা দিতে পারে। এই ছেলে মেয়েরা হবে মানে যাকে বলে জৈবিক সংস্থার সন্তান ভালো। এই জন্যই হয়, তারা হবে মাতৃভক্ত হয়, তারা পিতৃভক্ত হয়, তারা গুরু ভক্ত হয়, সংযত হয়, দক্ষ হয়, লোকস্বার্থী হয়, চৌকস হয়। এরা সাধারণত মোটামুটি সুস্থ সবল এবং দীর্ঘায়ু হয়। অর্থাৎ মা যত তার বৃত্তি প্রবৃত্তিকে উপেক্ষা করে, সে যত স্বামী নিষ্ঠা, স্বামীর প্রতি যত একাগ্রতা হবে, ইউনিসেন্ট্রিক হবে, তার শরীর থেকে যে কেমিক্যাল উৎপাদন হবে, তাতেই জৈবিক সন্তানটা ভালো হবে, এবং সন্তান সেই গর্ভ অবস্থায় পুষ্টি লাভ করবে। এবং আজকে ঠাকুর বলছেন যে ফাদার তো ফার্মার, বপন করে দিল, কিছু তার করা নেই। মা যে মেজারিং দ্য চাইল্ড, আমরা জানি সে অভিমন্যু মাতৃগর্ভে যখন ছিল চক্রব্যূহ ভেট পেয়েছিল, মা যখন ঘুমিয়ে পড়েছিল সে বেরিয়ে আসতে পারেনি। তো আমাদের মাই ছিল স্বীকার করে, বাচ্চারা যখন গর্ভে থাকে তখন তারা 6 মধ্যে যারা স্পন্দন করতে পারে এবং শুনতে পায়, বুঝতে পায়, তাই বলা হয় গর্ভাবস্থায় ভালোভাবে থাকার জন্য। একটা ছোট্ট বৃত্তি বলি, দাদা একটু সময় নেবো। খোকা মাকে সুদাই ডেকে এলেম আমি কোথা থেকে, রবীন্দ্রনাথ কবিতা, জন্মকথা। মা শুনে কয় হেসে কেড়ে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে। একটা ছোট্ট কথায় রবীন্দ্রনাথ বুঝিয়ে দিলেন যে মা খোকাকে মনের মধ্যে তার ইচ্ছা ছিল, কেমন সন্তানটি চায়, কেমন ভাবটি সে কেমন সন্তানটি চায়। আমরা জানি আমাদের রামায়ণের কাহিনীতে নিকষা পারে না, স্বামী বিশ্ববাস, স্বামী সে শিব ভক্ত, রাজবার দেখে না, মা পারে না এই রাজ্য শাসন করতে। হে ঈশ্বর, এমন একটা সন্তান দাও যে দমন করবে, শাসন করবে, মানে কন্ট্রোল সমস্ত করতে পারে। মার ভাবকে প্রকাশ করে রাবণের জন্ম হলো। এ কি বাচ্চা লেগে, এই কার ঘর ভাঙছে, কাকে ঠেঙাচ্ছে, কার ঘরে আগুন লাগাচ্ছে, দৌড়াচ্ছে, তার শেষ নেই। এমন একটা সন্তান ঈশ্বর, একটু খাবে দাবে ঘুমোবে। মায়ের যেন মনের ইচ্ছা ছিল, পেলো কুম্ভকর্ণের মতো সন্তান। একই রে বাবা, সন্তান খায় তো খায়, ঘুমোই তো ঘুমোই, মানে মনের ইচ্ছা। একটু সন্তান হবে, একটু দেশ দিকে ভক্তি থাকবে, ভগবান নিয়ে থাকবে, আত্মার্জন করবে, তাও নয়। মায়ের মনের ইচ্ছা থাকলো, পেলো বিভীষণকে। এই যে জাস্ট গল্প বা আমাদের কাহিনী বলি, যে মায়ের মনের ইচ্ছাটা যেমন সন্তান রূপে তেমনটি পায়। তথাকালী ঠাকুর বলছেন, পুরুষ নষ্টে যায় না রে জাত, নারী নষ্টে জাত কুপকার। আমরা দেখেছি যে কয়ালু প্রমাদ করলো, হিরণ্যকশিপু যা অত্যাচার শুরু করেছে, যে হরিভক্তি হবে তাকে তারা মেরে ফেলতো। ভাবলেন যে আমার গর্ভে যদি সুন্দর সন্তান আসে যে হরিভক্ত হবে, তাহলে বাবা হিসেবে তাকে হত্যা করবে না। তাই মা পেরেছিল এই হিরণ্যকশিপুর মধ্যে, দানবের মধ্যে দিয়ে তার মধ্যে দেব ভাবের সঞ্চার করে প্রহ্লাদের মতো সন্তান এনেছিল। মা পারে। স্বামী অত্যাচার, তাই পুরুষ নষ্টে যায় না রে জাত, নারী নষ্ট হয়তো আনতে পারবে না। পুরুষ নষ্ট হলে একটা স্ত্রী পারে তার মধ্যে সুসন্তান আনয়ন করতে। এরকম নারীর চরিত্রের এবং চারিদিক শুদ্ধতা প্রয়োজন। আমরা ব্যাড কোয়ালিটি যখন দেখি, বড় এরোপ্লেন নামতে চায় কোনো এরোড্রামে, বড় এরোড্রাম চাই, বড় প্লেন নামতে গেলে বড়, তাই মা
যত সুন্দর হয়ে উঠবে, বড় বড় আত্মাগুলো সেখানে আসতে পারবে। তাই নেপোলিয়ন বলে, তোমরা আমাকে ভালো মা দাও, আমি তোমাদের ভালো রাষ্ট্র দেব। গিভ মি গুড মাদার্স এন্ড আই শ্যাল গিভ ইউ এ গ্রেট নেশন। অনেক বাণী ঠাকুর দিয়েছেন, আমি বলছি না, আমার সময় শেষ। সেগুলো আপনারা জানেন, এবং বাণীগুলো জাস্ট মানে বাণী নয়, নিয়ে চিন্তা করবেন। অনেক নারী নীতি, নারী হয়। আজকের আমার এই প্রোগ্রামটা মায়েদের জন্য উৎসর্গ করলাম। নারীর দায়িত্ব সুসন্তান জাতিকে ভালো করতে পারে। অনেকে আবার মাতৃসম্মান করেন, যে জাতি গঠনের নারীর ভূমিকা কি, কি বিরাট দায়িত্ব জাতি গঠনে, সুসন্তান তারাই দিতে পারে, একটা পিতা হিসেবে দিতে পারে না। তার মধ্যে কিছু দায়িত্ব থাকলেও মায়ের দায়িত্ব সর্বাগ্র। এই বাণীগুলো আমি আর নিয়ে আলোচনা করছি না। লাস্টে বলি যে জিন তত্ত্বের উপরে আমাদের সাধারণ জ্ঞান এখনো প্রাথমিক পর্যায়ে। উপজনের মতো জেনেটিক প্রোগ্রাম যত নিতে পারবো, ততই আমরা বিশেষ জৈবিক সংস্কৃতির মানুষের জন্ম দিতে পারবো। ঠাকুর একজন বিশ্বে শ্রেষ্ঠ জেনেটিক কাউন্সিলর বা জিন তত্ত্বের পরামর্শদাতা, তার সেভিয়ার অফ দ্য এজ বা যুগোত্রাতা আমরা বলি। এবং সর্বোপরি আজকের দুনিয়ার মানুষ গড়া প্রয়োজন সবচেয়ে বেশি, এবং তা হতে পারে জেনেটিক্স ও ইউজেনিক্স প্রয়োগ করে মানুষ গড়া তত্ত্ব তিনি নিপুণভাবে উপস্থিত করে গেছেন। নানান রাসায়নিক গোলক ধাঁধায় কখনো বিভ্রান্ত বিজ্ঞানীকুল, কখনো নতুন পথে সন্ধানী ঠাকুরের বলা প্রয়োজন তত্ত্ব তাদের এখন চিন্তায় অধরা। সময়ের দাবিতে সত্য উদ্ঘাটিত হোক, আর ঋষির ধ্যানোপলব্ধি, বিজ্ঞানীর গবেষণা মিলে যাক, ঘরে ঘরে ভরে যাক সুসন্তানে, আর সবার মুখে উচ্চারিত হোক ইউরেকা, ইউরেকা, ইউরেকা। জয় গুরু দাদা। আমি দিলীপ রাজ হায়দ্রাবাদ থেকে প্রোগ্রামটা করলাম। সবাই ভালো থাকবেন।